আজ শোনাব বাংলা স্বর্ণযুগের গল্প, সেই গল্প যা মনকে ছুঁয়ে যায়, সেই গল্প যা হৃদয়কে স্পর্শ করে যায়। পদ্মবউ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। চন্দ্রমশাইয়ের পাঠশালা। শীতকালের সকালবেলা খোলা আঙিনায় তালপাতার চাটাই বিছাইয়া ছেলেরা সারি দিয়া বসিয়া গিয়াছে। উঠানের কোণে প্রকাণ্ড বড় একটা নিম গাছ, তাহারই গোড়ায় মাটি দিয়া বাঁধানো একটি বেদির ওপর চন্দ্রমশাইয়ের আসন। বেদিতে বসিয়া চন্দ্রমশাই একখানা সংস্কৃত বই পড়িতেছিল। বিভৎস মূর্তি দেখিলে শরীর শিহরিয়া উঠে, কেমন একটা মমতাও হয়, আবার রোগের নির্মমতায় রূপের বিকৃত পরিণতি দেখিয়া ভয়ও হয়। চন্দ্রমশাইয়ের সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধির নিষ্ঠুর আক্রমণ। নাক মোটা হইয়া ফুলিয়া বাঁকিয়া গিয়াছে, চোখের নিচের পাতা দুইটি কেমন ঝুলিয়া উল্টাইয়া পড়িয়াছে। সে পাতার ভিতরের বিবর্ণ রক্তিমা সর্বদা ক্লেদসিক্ত। সমস্ত শরীর বন্ধুর ধারায় ফুলিয়াছে, সাদা কালো দাগে দেহ চর্ম ছাইয়া গিয়াছে। সেরূপ বিকৃতি দেখিয়া শিশুদের আতঙ্ক হয়, বালক কিশোরদের শঙ্কা হয় রোগের বিকৃতি দেখিয়া। তবুও চন্দ্রমশাইয়ের পাঠশালা চলে। চন্দ্রমশাইয়ের শিক্ষা পদ্ধতির খ্যাতি আছে, তাহার জ্ঞান স্পৃহা অসীম। তাহার অবলম্বন শুধু এই পাঠশালা, পুস্তক আর তাহার স্ত্রী। পরিণত সমাজের মধ্যে সে বহুকাল বাহির হয় নাই। কেহ আসিলে দেখা হয়, কিন্তু চন্দ্রমশাই কথা বলে যেন কত অপরাধী। সে কথা যাক। আজ ছেলেরা নিজ নিজ পড়া পড়িতেছিল। একজন হাঁ করিয়া দেখিতেছিল বাড়ির পুকুরের পাড়ের বড় শিমুল গাছটার মাথায় টিয়া পাখির ঝাঁকের খেলা। স্লেট আড়াল দিয়া একজন আরেকজনকে ভেঞ্চি কাটিতেছিল, আর দুইজনে স্লেটে দাগ দিয়া খেলিতেছিল দাগ মিল খেলা। বৎসর 8 একটি ছেলে পার্শ্ববর্তীর ওপর অকস্মাৎ লাফাইয়া পড়িয়া এক থাবায় নাকটা তাহার রক্তাক্ত করিয়া দিল। পাঠশালার শান্তি ভঙ্গ হইল, ছেলেরা চঞ্চল হইয়া উঠিল। চন্দ্রমশাই মুখের বইখানা নামাইয়া নিমের ডালের ছড়ি গাছটা তুলিয়া আস্ফালন করিয়া বলিল, ছাড়ো ছাড়ো, এই চারু, ছেড়ে দাও। চন্দ্রমশাইয়ের স্ত্রী ছিল রান্নাশালে। সে দ্রুত পদে আসিয়া ছেলে দুইটিকে পৃথক করিয়া দিল এবং অতি মৃদু স্বরে দীর্ঘ অবগুণ্ঠনের মধ্য হইতে বলিল, ছি, ঝগড়া করে না? তোমরা পড়নি? কদাচ কাহারও সহিত বিবাদ করিও না। মশাইগিন্নির স্বভাব দীর্ঘ অবগুণ্ঠন দিয়া থাকা আর ওই মৃদুস্বরে কথা। মশাইগিন্নির মুখ ছেলেরাও ভালো করিয়া কখনো দেখে নাই, উচ্চ কণ্ঠের কথাও কখনো শুনে নাই। চারু রাগে ফুলিতেছিল। সে বলিল, ও আমার বাবাকে কোলা ব্যাং বলবে কেন? আহত নিশাকর শুধু কাঁদিতেছিল, আমার নাকে আমার রক্ত বেরোচ্ছে নাকে। মশাইগিন্নি বলিল, চারু, তুমি তো বলে দিলেই পারতে, নিজে মারলে কেন? চারু বলিল, আমার বাবাকে কেন বলবে ও? চন্দ্রমশাই বলিল, সমস্যার কথা বটে পদ্মবউ। এই পিতৃভক্তির পুরস্কার দিই না সাজা দিই? মশাইগিন্নি অভ্যেস মতো মৃদু স্বরে বলিল, চারু, তুমি আজ ছুটি পর্যন্ত দাঁড়িয়ে থাকো। আর নিশাকর, তুমি যাও চারুর বাপের কাছে, তাকে সব বলে তার মাপ চেয়ে এসো। চন্দ্রমশাই বলিল, ভালো বিচার হয়েছে, বাহ, খুব সুন্দর বলিয়া আবার সে বইখানা মুখের কাছে তুলিয়া ধরিল। মশাইগিন্নি বলিল,
আবার বই নিয়ে বসলে কেন? ছেলেদের পড়া নিয়ে ছুটি দিয়ে দাও। জল গরম হয়ে গেছে, স্নান করে ফেলো। আকাশের দিকে চাহিয়া চন্দ্রমশাই বইখানা রাখিয়া দিয়া বলিল, বেলা অনেক হয়েছে বটে। তারপর অল্প হাসিয়া আবার বলিল, কিন্তু বেলা যে আর শেষ হলো না পদ্ম বউ, আর যে পারি না। মশাই গিন্নি কোনো উত্তর দিল না। ছোট ছেলেদের ডাকিয়া বলিল, আয় আয়, তোদের পড়া ধরব, আয়। মশাই গিন্নি ছাত্রবৃত্তি পাশ করা মেয়ে। স্বামীর পাঠশালে সে ছোট ছেলেদের পড়াইয়া থাকে। ছেলেরা তাহাকে ডাকে সেকেন্ড মাস্টার। চন্দ্রমশাই তাহাদের হেডমাস্টার। বড় ছেলেরা থাকিয়া থাকিয়া চন্দ্রমশাইয়ের সম্মুখে স্লেট ধরিয়া দাঁড়ায়। চন্দ্রমশাই তাহাদের অঙ্কের উপর চোখ বুলাইয়া কাহাকেও বলে, ঠিক হয়েছে, রাইট। আবার কাহাকেও বলে, তোমার ভুল হয়েছে বাবা। চন্দ্রমশাই ছেলেদের খাতা, কাগজ, স্লেট কি পেন্সিল স্পর্শ করে না। সমস্ত দেখা হইয়া গেলে নিম গাছে ঝোলানো বোর্ডখানায় নিজে অঙ্কটা কষিয়া দিয়া যায় আর বুঝাইয়া দেয়, কি মনে আছে তো, ছোট বন্ধনীর কাজ সকলের আগে শেষ করতে হয়, এটাই নিয়ম। সুতরাং 6-5 যুক্ত। মশাইগিন্নি তখন প্রশ্ন করিতেছিল, বলো দেখি সবুজ রঙের কি কি আছে আমাদের বাড়িতে? ছুটি হইয়া গিয়াছে। রাস্তায় ছেলেদের কলরব তখনও শোনা যাইতেছিল। মশাইগিন্নি এতক্ষণে ঘোমটা খুলিল। দেখিতে নিতান্ত সাধারণ মেয়ে, বরং কালোই বলা যায়। মশাইগিন্নি ঝাঁটা গাছটা লইয়া উঠানটা পরিষ্কার করিতে লাগিল। ঝাঁট দিতে দিতে বলিল, ওসব কথা তুমি আমায় কেন বলো? চন্দ্রমশাই বইখানা হাতে উঠিয়া দাঁড়াইয়াছিল। বলিল, কি বললাম? কিছু তো বলিনি। মশাইগিন্নির স্বামীর মুখের দিকে চাহিয়া বলিল, বললে না, ওই যে বেলা যে আর। চন্দ্রমশাই ব্যথিত কণ্ঠে বলিল, সত্যি পদ্ম বউ, আর যে পারছি না। পদ্ম বউয়ের চোখ ছল ছল করিয়া উঠিল। সে নীরবেই উঠানটা ঝাঁট দিতে লাগিল। ঝাঁট দেওয়া শেষ হইলে সে উঠানে একটা জলচৌকি, গামছা ও বালতি রাখিয়া দিল। নিমের তেলের শিশি ও গামছা নামাইয়া দিয়া বলিল, মাখো, এইবার তেল মাখো। চন্দ্রমশাই তেল মাখিতে বসিল। পদ্ম বউ লইয়া আসিল জলের হাঁড়ি, নিমপাতা ফুটানো গরম জল। হাড়ির মুখে গামছা দিয়া গামলায় জল ঢালিয়া সে হাতের তালু স্বামীর সম্মুখে পাতিয়া বলিল, কই দাও দেখি একটু, একটু তেল দাও, পিঠে দিয়ে দিই মালিশ করে। চন্দ্রমশাই বলিল, থাক থাক, নিয়েছি, পিঠে আমি নিয়েছি। পদ্ম বউ বলিল, ওই তোমার এক স্বভাব, কাপড় ছুঁতে দেবে না, শরীর নাড়তে দেবে না। দেখো, ছুলেই যদি রোগ হতো তাহলে আর কি বাকি থাকতো? ও হলো অদৃষ্টের কথা। চন্দ্রমশাই বলিল, তুমি জানো না পদ্ম বউ, থাক না, কি হবে ওতে আর, ওষুধ তো অনেকই হলো। পদ্ম বউ বলিল, রবিবার ব্রত তুমি ছাড়লে কেন বলো দেখি? রবির স্তব তো আর করো না। এবার চন্দ্রমশাই বলিল, ওসব মিছে কথা পদ্ম বউ, কিছুতেই কিছু হয় না। করলাম তো অনেক, ও সবই ফাঁকি। পদ্ম বউ বলিল, না না, ধর্ম কি কখনো মিথ্যে হয়? দেখো, ভগবানের কোপ ভিন্ন এ রোগ হয় না,
ভগবান প্রসন্ন হলেই আবার ভালো হবে, ভগবানকে ভুলো না। চন্দ্রমশাই নীরবে স্নান করিতে লাগিল। পদ্মবউ দাওয়ার উপরে আহারের ঠাঁই করিয়া দিয়া ভাত বাড়িতে বসিল। আহার শেষ করিয়া চন্দ্রমশাই বলিল, তোমাকে দেখে ধর্মকে মানতে ইচ্ছে হয়। পদ্মবউ, ভগবানের কাছে আমি কামনা করি কি জানো? তুমি যেন সুস্থ নিরোগ শরীরে অনেক দিন বেঁচে থাকো। পদ্মবউ ঈষৎ বিরক্তির সহিত বলিয়া উঠিল, আমি আপনার নিজের কাজ করছি, পরকালের কাজ করছি, আমার জন্য তোমাকে ভাবতে হবে না বাপু। তুমি নিজের জন্য কই ভগবানকে ডেকো দেখি। কিন্তু 10 বৎসর পূর্বে যেদিন চন্দ্রমশাইয়ের এই ব্যাধির সূত্রপাত প্রথম আবিষ্কৃত হয়, সেদিন পদ্মবউ কাঁপিয়া উঠিয়াছিল। শুনিয়া সে রান্নাঘরের চালার খুঁটি ধরিয়া দাঁড়াইয়া ভাবিল আপনার হতভাগ্যের কথা। চন্দ্রমশাই তখন ঘরের মধ্যে উপুর হইয়া পড়িয়া শুধু কাঁদিতেছিল। পদ্মবউয়ের মনে পড়িল তাহাদের গ্রামের সেই গলিত কুষ্ঠ রোগগ্রস্ত ভিক্ষুকটার কথা। কি বিভৎস মূর্তি, আর কি দুর্গন্ধ তাহার সর্বশরীরে। টপ টপ করিয়া জল চোখ হইতে মাটির উপর ছড়িয়া পড়িতেছিল। রান্না তখন সবে অর্ধেক হইয়াছিল, সে রান্না শেষ হইল না, পুড়িয়া গেল। চন্দ্রমশাইও খাইল না, সমস্ত দিন পড়িয়া রহিল। সন্ধ্যার সময় উঠিয়া বসিয়া ডাকিল, পদ্মবউ। কেহ উত্তর দিল না। আবার সে ডাকিল, পদ্মবউ। সন্ধ্যার অন্ধকারের মধ্যে ঝিঝি পোকা ডাকিতেছিল শুধু, মানুষের সাড়া পাওয়া গেল না। পদ্মবউ তখন পলাইয়া গিয়াছে। ক্রোশ চারেক দূরে তাহার বাপের বাড়ি, সেখানে সে তখন মায়ের কোলের উপর পড়িয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতেছিল। মাও কাঁদিতেছিল। পদ্মর বাপ কিন্তু ভিন্ন প্রকৃতির লোক। সে শুনিয়া বলিল, ছি মা, বড় অন্যায় কাজ করেছ তুমি। চলো আজই তোমায় সেখানে রেখে আসবো আমি। পদ্ম ডুকরিয়া কাঁদিয়া উঠিয়া বলিল, না না, আমি পারবো না বাবা, সে আমি পারবো না। মেয়ের মাথায় হাত বুলাইয়া বাপ কহিল, তুমি তো না জানা নও মা, রামায়ণ মহাভারত সব তো পড়েছ তুমি। কুষ্ঠরোগগ্রস্ত স্বামীকে নিয়ে সতীর বেশ্যার বাড়ি যাওয়ার গল্প তো জানো। পদ্ম কাঁদিতেছিল। সে ঘাড় নাড়িয়া প্রতিবাদ করিল, না না, সে পারিবে না। বাপ বলিল, নিতান্ত মন্দভাগ্য, পূর্বজন্মের বহু দুষ্কৃতি না থাকলে এ রোগ কারো হয় না মা। কিন্তু তুমি কেন এ জন্মে সে দুষ্কৃতি সঞ্চয় করবে? পরজন্মের কর্মও তো করে রাখতে হবে। ছি, ঘৃণা করে যদি তুমি স্বামীকে পরিত্যাগ করো, পরজন্মে কে বলতে পারে যে তোমার এই ব্যাধি হবে না? ওই পরজন্ম কেন, ধরো না এই জন্মের কথা। বিরক্তি ভরে পদ্মের মা বলিয়া উঠিল, কি যে তোমার কথার ছিরি, ওইগুলো খুব ভালো কথা বুঝি। সমস্ত রাত্রি মনের সঙ্গে যুদ্ধ করিয়া পদ্ম পরদিন প্রভাতে পিতাকে প্রণাম করিয়া কহিল, বাবা, আমার সঙ্গে তুমি চলো। তারপর পদ্ম আসিয়া যে নিষ্ঠার সহিত স্বামী সেবা আরম্ভ করিল, সত্যই তাহার তুলনা হয় না। গ্রামের আবাল ও বৃদ্ধ বনিতা শুধু বিস্মিতই হইল না, যে বিপুল শ্রদ্ধা তাহাকে অঞ্জলি দিল সেও অতুলনীয়। পদ্ম কিন্তু সেদিকে ভ্রুক্ষেপও করিল না। অকস্মাৎ কিন্তু জীবনে একটা বিপর্যয় ঘটিয়া গেল।
চন্দ্রমশাইয়ের পাঠশালাটি উঠিয়া গেল। অধিকাংশ ছাত্রই পাঠশালা পরিত্যাগ করিল। কোথা হইতে আসিল এক নতুন পাশ করা ডাক্তার, সে চন্দ্রমশাইকে পাঠশালায় শিক্ষক রূপে দেখিয়া শিহরিয়া উঠিল। সে বাবুদের বৈঠকখানায় বলিল, এ করেছেন কি মশাই? এইসব নিরোগ শিশু, এদের দেহে এই বয়স থেকে লেপ্রসির বীজ ঢুকলে আর রক্ষে আছে? কুষ্ঠরোগ যে ছোঁয়াচে। একজন বলিল, তাহা আমাদের চন্দ্রমশাই খুব সাবধানী লোক, উনি ছেলেদের কখনো ছোন না, নাড়েন না, বই কলম স্লেট পর্যন্ত না, মশাইয়ের বোর্ড পর্যন্ত মুছে দেন ওর স্ত্রী। ডাক্তার বলিল, আরে মশাই, ওর ইনফেকশন হয় নিঃশ্বাসের সঙ্গে, নাকের মধ্যেই রোগটার প্রথম সূত্রপাত। একজন বলিল, তা বটে, নাকই তো প্রথম ফলে বাপু। চন্দ্রমশাই শুধু নীরব হইয়া রহিল। দীর্ঘ নিঃশ্বাস ফেলিল না, দুঃখ করিল না, ভবিষ্যতের জন্য কোনো আকুলতা তাহার হইল বলিয়াও বোধ হইল না। সে শুধু যেই কয়টি ছাত্র আসিয়াছিল তাহাদিগকে বলিল, পাঠশালা তো আর হবে না বাবা, তোরাও আর আসিস না। মশাইগিন্নি কিন্তু ডাক্তারের ওপর ক্রোধে সারা হইল। চন্দ্রমশাই বলিল, ওর ওপর রাগ করে ফল কি পদ্ম? সে তার জ্ঞান মতো সত্যি কথাই বলেছে। পদ্ম বলিল, কি জ্ঞানী লোক সে ডাক্তার, জ্ঞান থাকলে একথা সে বলতো না। আজ আমি এতদিন অহরহ তোমার সঙ্গে বাস করছি, তাহলে তো আমারই আগে হওয়া উচিত ছিল। চন্দ্রমশাই বলিল, দুঃখ বা রাগ কোনোটাই করো না পদ্ম, ভগবানকে স্মরণ করো, তোমার ভগবানই আজ আমার ভরসা। পদ্ম এবার কাঁদিয়া ফেলিল। অনেকক্ষণ কাঁদিয়া সে চোখ মুছিয়া বলিল, দেখো তুমি, তিনি কোনো কষ্ট আমাদের দেবেন না। তারপর আরম্ভ হইল ভীষণ জীবন সংগ্রাম। পদ্ম ধান ভানিয়া চাল কুটিয়া জীবিকা সংস্থানের ব্যবস্থা করিল। চন্দ্রমশাই কঠোর পরিশ্রম পরায়ণা পদ্মের দিকে নীরবে চাহিয়া থাকে, কোনো কথা বলে না। সেদিন পদ্ম অকস্মাৎ ঢেকিশাল হইতে বাহির হইয়া আসিয়া দাওয়ার উপর শুইয়া পড়িল। চন্দ্রমশাই জিজ্ঞাসা করিল, কি 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 হয়েছে, এমন করছো যে পদ্ম? হাঁপাইতে হাঁপাইতে পদ্ম বলিল, আমার আমার বুকটা কেমন করে উঠল গা। চন্দ্রমশাই কিছুক্ষণ নীরব থাকিয়া বলিল, তুমি রাগ করো না পদ্ম, ভগবানের কাছে আর তোমার আয়তি কামনা তুমি করো না, এবার এবার আমার মুক্তি কামনাই করো। পদ্ম প্রতিবাদ করিল না, সে শুধু কাঁদিল মাত্র। অপরাহ্নের দিকে পদ্মর অল্প জ্বর দেখা দিল। সকালে সে যখন উঠিল তখন শরীর যেন কত দুর্বল। বাড়িতে চাল ছিল না। সে ভাবিয়া চিন্তিয়া প্রতিবেশী মুখুজ্জেদের বাড়ি চলিল চাল ধার করিতে। মুখুজ্জে গিন্নি তাহাকে দেখিয়াই বলিল, এসো এসো, বসো। পদ্ম বলিল, না দিদি, বসবো না, কাল থেকে আবার জ্বর, ঘরে চাল নেই তো তাই। এমন সময় হুলুধ্বনি দিয়া মুখুজ্জে বাড়ির বধূরা আসিয়া বাড়ি ঢুকিল। কোনো মানুষের জন্য ঠারগুয়া মানত ছিল, তাই আজ দেওয়া হইল। মুখুজ্জে গিন্নি বলিল, ওগো বড় বৌমা, পদ্মকে সিঁদুর ঠেকিয়ে দাও। সাক্ষাৎ সতীলক্ষ্মী, পান দাও, সুপুরি দাও, দিয়ে প্যান্নাম করো, পায়ের ধুলো নাও। ঠারগুয়ার রেকাবি হাতে বড় বউ আসিয়া সম্মুখে দাঁড়াইল। পদ্ম আপনার অবগুণ্ঠন তুলিয়া সীমন্ত উন্মুক্ত করিয়া দিল।
বড় বউ সিঁদুর পরাইয়া দিয়া পদ্মের হাতে পান সুপারি তুলিয়া দিল। মুখুজ্জেগিন্নি লক্ষ্য করেছিল। হঠাৎ বলিল, থাক থাক, আর প্যান্নাম করতে হবে না বড় বউ, পেশাদি হাত আবার তোমার, মনে মনে করো, মনে মনে করো, তাহলেই হবে। আর আর চাল দাও তো পদ্মকে স্বেচ্ছারেক বৌমা। বড় বউ চলিয়া গেল। মুখুজ্জেগিন্নি পদ্মকে বলিল, এ তোর কবে থেকে হলো পদ্ম বউ? পদ্ম সবিস্ময় প্রশ্ন করিল, কি দিদি? বড় রোগ। পদ্ম সবিস্ময় মুখুজ্জেগিন্নির মুখের দিকে চাহিয়া রহিল। সমস্ত শরীর থরথর করিয়া কাঁপিতেছিল। মুখুজ্জেগিন্নি বলিল, দেখি দেখি তোর হাত পা দেখি। পদ্ম সভয়ে হাত দুইটি মেলিয়া ধরিল নিজের চোখের সম্মুখে। চোখে জাদুর অঞ্জন দিয়া কে যেন প্রেত লোকের দ্বার তাহার দৃষ্টির সম্মুখে খুলিয়া দিল। স্ফীত করাঙ্গুলি রৌদ্র সম্পাতে তৈলাক্তের মতো চকচক করিতেছে। পদ্মর মনে হইল অসংখ্য কৃমি কীট প্রতিটি লোমকূপের মধ্যে কিলবিল করিয়া বেড়াইতেছে। পা দেখিতে আর সাহস হইল না। বাড়িতে আসিয়া সে নিবিষ্ট চিত্তে পা দুইটি বাহির করিয়া দেখিতে বসিল। পায়ের আঙুলও ফুলিয়াছে। চেটোর ওপর বারবার আঙুল টিপিয়া দেখিল প্রত্যেক স্থানটি বিভৎস গহ্বর সৃষ্টি করিতেছে। মুখ দেখিবার জন্য সে তাড়াতাড়ি আয়না আনিয়া বসিল। আয়নার ঢাকনাটা খুলিয়াই কিন্তু সভয়ে সেটাকে বন্ধ করিয়া রাখিয়া দিল। তারপর অকস্মাৎ ধুলার উপর লুটাইয়া পড়িল। কিন্তু আশ্চর্য, চোখে তাহার জল ছিল না। চন্দ্রমশাই প্রাতঃকৃত্যের জন্য বাহিরে গিয়াছিল। সে ফিরিয়া আসিয়া ডাকিল, পদ্ম। পদ্ম মাথার কাপড় খুলিয়া উন্মত্তার মতো বলিল, দেখো দেখো, হলো তো। তাহার মুখের দিকে চাহিয়া চন্দ্রমশাই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া নীরবে মাথা নত করিয়া রহিল। সমস্ত দিন পদ্ম উঠিল না, চন্দ্রমশাইও ডাকিল না। নিমতলায় একখানা বই লইয়া সে চুপ করিয়া বসিয়া রহিল। সন্ধ্যার সময় বাহির হইয়া গেল। যাইবার সময় বলিল, পদ্ম, ওঠো, উঠে মুখে হাতে জল দাও। বাড়ি যখন ফিরিল তখন পদ্ম আলো জ্বালিয়া সম্মুখে আয়না ধরিয়া নিবিষ্ট চিত্তে আপনার প্রতিবিম্ব দেখিতেছে। চন্দ্রমশাই ডাকিল, পদ্ম। অস্বাভাবিক দৃষ্টিতে পদ্ম স্বামীর দিকে চাহিয়া বলিল, সরে যাও, সরে যাও বলছি, সরে যাও তুমি আমার সামনে থেকে। কোন রূপে চারটি মুড়ি চিবাইয়া চন্দ্রমশাই দাওয়ার উপরই শুইয়া রহিল। পদ্ম তখনও তেমনি আয়নার সম্মুখে রাখিয়া বসিয়াছিল। সম্মুখের লণ্ঠনটা অপরিমিত বর্ধিত শিখার কালিতে রাঙা হইয়া উঠিয়াছে। পদ্ম শিখাটাকে আরো বাড়াইয়া দিল। দাউ দাউ করিয়া জ্বলিতেছিল শিখা। নিশীথ রাত্রে ঝনঝন শব্দে চন্দ্রমশাইয়ের ঘুম ভাঙিয়া গেল। গাঢ় অন্ধকার রাত্রি। সম্মুখের লণ্ঠনটার কাঁচ ভাঙিয়া গিয়াছে। তাহারই মশালের মতো লাল আলোয় খানিকটা শুধু দেখা যাইতেছিল। পদ্ম সেখানে ছিল না। চন্দ্রমশাই উঠিয়া চারিদিক চাহিয়া দেখিল, গৃহাভ্যন্তরে আবারও শব্দ উঠিল, ঝনঝন ঝনঝন। চন্দ্রমশাই ঘরের মধ্যে প্রবেশ করিয়া দেখিল পদ্ম নির্মম আক্রোশে দেওয়ালের দেবদেবীর ছবিগুলি চুরমার করিয়া দিতেছে। ঘরখানা কাঁচের টুকরায় ভরিয়া গিয়াছে। পদ্মর মুখ রক্তাক্ত। সে সভয়ে ডাকিল, পদ্ম, পদ্ম। পদ্ম দিকপ্রাত করিল না।
সে আরো একটা ছবিতে আঘাত করিল। চন্দ্রমশাই এবার তাহার বাহু ধরিয়া ডাকিল, পদ্ম, পদ্ম বউ। পদ্ম বউ এক দৃষ্টিতে কিছুক্ষণ স্বামীর দিকে চাহিয়া হা হা করিয়া কাঁদিয়া উঠিয়া মাটির ওপর ভারকেন্দ্রচ্যুত মাটির প্রতিমার মতোই সশব্দে পড়িয়া গেল। পদ্ম মূর্ছা গেল। সে মূর্ছা আর ভাঙিল না। কিছু পরে সেই ডাক্তার নিবিষ্ট চিত্তে পরীক্ষা করিয়া বলিলেন, ম্যালনিউট্রিশন, এ তো পুষ্টির অভাব, আর সেই কারণেই এর তো বেরি বেরি রোগ হয়েছিল।